নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আদালতের রায় না মানা, বিচারপতিদের নামে কুকথা বলা কার্যত অভ্যেস করে ফেলেছে সরকার এবং শাসক দল। কতবার যে আদালতে তাদের মুখ পুড়েছে তার তো ইয়ত্তা নেই। আলিপুরদুয়ার উন্নয়ন সমিতি প্রায় ২১,০০০ লোকের কাছ থেকে তারা টাকা তুলেছিল, কেউ টাকা ফেরত পায়নি। ৩ বছর ধরে সিআইডি তদন্ত করে কিছু করতে পারেনি। তারপর মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই ইডিকে তদন্তভার দিলেন। সিবিআই বলল যে আমাদের পরিকাঠামো নেই, আমাদের রাজ্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। অভিজিৎ বাবু নির্দেশ দিলেন যে ১০ জন পুলিশ আধিকারিককে সিবিআইকে দিতে হবে রাজ্য প্রশাসনকে। সেই মর্মে নির্দেশও পৌঁছে গিয়েছিল নবান্নে, কিন্তু কাকস্য পরিবেদনা, কিচ্ছু হয়নি। সিবিআই কিছুই পায়নি এবং তারাও নাকি চিঠি দিয়েছিল, সেই চিঠির প্রাপ্তি স্বীকার হয়নি। ক্ষুব্ধ বিচারপতি বলেছেন যে মঙ্গলবার ৩টের মধ্যে মুখ্য সচিবকে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে তারা আদালতের নির্দেশ মানবে কি মানবে না। আদালতের নির্দেশ মানার সদিচ্ছাই প্রশাসনের নেই। প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল গোপাল মুখোপাধ্যায় কি বলেছেন যে দুর্নীতির তদন্ত এজেন্সি করলে সেখানে সহযোগিতা করা উচিত, সহযোগিতা না করে সেই তদন্ত আটকাতে যদি আদালতে আবার আপিল করা হয় সেটা ভুল বার্তা যায়। অধিকাংশ ক্ষেত্রে কোনো সুরাহা মেলেনি, কিন্তু তাও এই পদ্ধতির অনুসরণ তারা করে যাচ্ছে। কোনো বিচারপতির রায় পছন্দ না হলে তার এজলাস বয়কট, তার নামে অকথা কুকথা বলা, অসংসদীয়ভাবে আক্রমণ করা, বাড়ির সামনে পোস্টার দেওয়া, এজলাস বয়কট করা, এমনকি বিচারপতির পরিবারের লোকজনকেও টেনে আনা। জাস্টিস গাঙ্গুলির সঙ্গে একই ঘটনা ঘটেছে, জাস্টিস রাজাশেখর মান্তার সঙ্গে একই ঘটনা ঘটেছে। মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তকেও এরা নিশানা করেছেন এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, যিনি অনেকগুলো স্পর্শকাতর মামলার শুনানি হচ্ছে যার এজলাসে, তার পরিবারের সদস্যদেরকেও নিশানা করা হচ্ছে। ৩বার অমৃতা সিনহার স্বামীকে সিআইডি তলব করেছে। ১৬ তারিখে ৯ ঘন্টার জন্য তাকে জেরা করা হয়েছিল, আবার ২২ তারিখ আবার তাকে তলব করেছে সিআইডি। তার মোবাইল ফোন জমা রাখার জন্য বলেছে। নিতান্ত ফৌজদারি মামলা। হ্যাঁ, সুপ্রিম কোর্ট বলেছে তদন্ত করতে। কোর্ট তো আগেও অনেক ক্ষেত্রে তদন্ত করতে বলেছে। কোর্ট তো বলেছিল মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে কারা পোস্টার দিয়েছিল, বাড়িতে কারা পোস্টার দিয়েছিল, কারা বয়কট করার করেছিল, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য পেরেছে। কোথা থেকে পোস্টার ছাপা হয়েছিল, কে ছেপেছিলেন সে সম্পর্কে কিছু জানা গেছে? জানা যায়নি তো। ওই যে নীলাদ্রি বলে যে গাজিয়াবাদ বেসড কোম্পানি, যাকে কি ভিপি ছিল, যাকে গ্রেপ্তার করেছিল এই সিআইডি নিয়োগ দুর্নীতির ওয়েমার্কশিট বিকৃতিতে, আদালতে গিয়ে সিআইডির আইনজীবী বলল যে একে ধরে রাখার কোনো কারণ নেই। তারপরে আবার তাকে বোধহয় ইডি গ্রেপ্তার করেছিল, ততক্ষণে আবার সে দুর্নীতি শুরু করে দিয়েছে। তাহলে সিআইডি কখনো কখনো অ্যাক্টিভ আর কখনো কখনো শীত ঘুমে। কোথায় অ্যাক্টিভ? যখন ছোট বাবুর নির্দেশ থাকে, যখন ১৩ তলা ১৪ তলা থেকে সিআইডিকে বলে যে তুমি কোমর বেঁধে নাও, তখন সিআইডি নেমে পড়ে। তাহলে কোথায় কোথায় সিআইডির তৎপরতা আর কোথায় কোথায় নিষ্ক্রিয়তা রাজ্যের মানুষ বুঝতে পারছেন। समझदारों के लिए इशारा ही काफी होता है। তো এই প্রেক্ষিতে এই যে বিরোধ, আদালতের বিচারপতিদের অনেকের সঙ্গে শাসক দলের যে বিরোধ, সেটা এখন খুলিয়াম হয়ে গেছে। অনেকে বলছেন, অনেক আইনজীবী বলছেন
যে বিচারপতির উপর চাপ সৃষ্টি করার জন্য তার পরিবারের সদস্যদের হেনস্থা করা হচ্ছে, যাতে তিনিও চাপের মুখে পড়ে এমন কোন রায় দেন যেটা প্রভাবশালীদের পক্ষে যায়। কারণ বিচার বিভাগের একেবারে এই যে মনিটরিং, সিবিআই ইডিকে বলা অমুক সময়ের মধ্যে করতে হবে, নির্দিষ্ট সময়ে তদন্ত শেষ করতে হবে, এইসব বিষয়গুলো প্রভাবশালীদের চিন্তা বাড়িয়েছে। তাই তারা এবার রিট্যালিয়েট করছে, কারণ প্রভাবশালীরা সত্যিই প্রভাবশালী। তারা একে সরকারি ক্ষমতা ভোগ করে, প্রশাসনের উপর তাদের নিরঙ্কুশ আধিপত্য আছে, এবং সেটাকে ব্যবহার করে তারা কিন্তু বিচার বিভাগের উপরে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, এটা অনেকে বলছেন। তাই মুখপাত্র নাম করে বিচারপতিদের আক্রমণ করছেন। রায় পছন্দ না হলে অন্য অপশন আছে, কিন্তু বিচারপতিদেরকে আক্রমণ করা যায়? এটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু এটা বুমেরাং হয়ে যাবে না তো? শাসকের এই কৌশল শেষ পর্যন্ত বুমেরাং হয়ে যাবে না তো? সমগ্র বিচার বিভাগ যেভাবে বিচারপতিদের নামে অকথা কুকথা বলা হচ্ছে, সমগ্র বিচার বিভাগ এটাকে বিচার ব্যবস্থার প্রতি শাসক দলের অনাস্থা হিসাবে চিহ্নিত করবেন না তো? তারা একজোট হয়ে যাবেন না তো? তারা আরো কঠোর মনোভাব নেবেন না তো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে? কোন বেঞ্চ থেকেই তখন আর সুরাহা মিলবে না রাজ্য সরকারের। অনেকে বলছেন যে সতীর্থদের নাম করে আক্রমণ করছেন শাসক দলের মুখপাত্ররা, নেতারা। সেটা বিচার বিভাগে যে বিচারপতিকে আক্রমণ করা হচ্ছেন, অন্য বিচারপতিরাও কিন্তু এটাকে ভালো চোখে দেখছেন না। আজকে হয়তো তাকে আক্রমণ করা হচ্ছে না, আগামী দিন তিনিও শাসক দলের আক্রমণের মুখে পড়তে পারেন। সেটা সমগ্র বিচার ব্যবস্থার পক্ষে ভালো লক্ষণ নয়, এবং বিচার ব্যবস্থাই আমাদের শেষ ভরসা। কলকাতা হাইকোর্টের প্রত্যেক মাননীয় বিচারক সংবিধান মেনে, আইন মেনে তাদের রায় দেন। কোন রায় আমার পছন্দ হতে পারে, কোন রায় আমার পছন্দ নাও হতে পারে। পছন্দ না হলে আমার আপিল করার সুযোগ আছে, এটা দেশের আইন আমায় দিয়েছে। কিন্তু তার মানে এই নয় আমি বিচারপতিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করব। তাই শাসক দলের প্রতি সহানুভূতিশীল কেউ থাকলেও লাগাতার তার সতীর্থদের যদি শাসক দলের মুখপাত্র আক্রমণ করেন, এবং শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ ছাড়া তো তিনি করছেন না, তখন যে ছিটেফোঁটা সহানুভূতি শাসক দল বা সরকারের উপর বিচার বিভাগের রয়েছে, সেটাও উবে যেতে পারে। তাই বিচারপতিদের আক্রমণ শেষ পর্যন্ত বুমেরাং হয়ে যাবে না তো? পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী, সিপিআইএম এর রাজ্যসভা সাংসদ বিকাশ ভট্টাচার্যের সঙ্গে। সেটা হচ্ছে আজকে মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে মুখ্য সচিবকে 3টের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে কেন সিবিআই কে রাজ্য প্রশাসন সহযোগিতা করছে না, গাড়ি দিচ্ছে না, ওই আলিপুরের সমবায় দুর্নীতি। এবং সিবিআই 2টো চিঠিও দিয়েছিল সাহায্য চেয়ে, সেই প্রাপ্তি স্বীকার পর্যন্ত হয়নি। আবার একই দিকে মাননীয় বিচারক অমৃতা সিনহার হাজবেন্ডকে সিবিআই ডেকে পাঠাচ্ছে, তার মোবাইল ফোন জমা রাখা করার কথা বলছে। এই যে দুই পৃথিবী, সিবিআই এই সিআইডির দুই পৃথিবী, রাজ্য প্রশাসনের দুই পৃথিবী, কিভাবে দেখেন? দেখুন, বলছি হ্যাঁ বলুন। দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে, হ্যাঁ, যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যে আশা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম যে ভারতবর্ষ একটা প্রজাতান্ত্রিক দেশ হবে, এবং যেখানে মানুষের মূল যে অধিকার অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক ন্যায় প্রতিষ্ঠা হবে, সেটাকে
ব্যর্থ করে দিচ্ছেন আমাদের রাজনৈতিক প্রশাসকেরা। এই রাজনৈতিক প্রশাসকদের কথায় আইনি যারা প্রশাসক সিআইডি, সিবিআই, ইডি ইত্যাদি তারা কিন্তু প্রভাবিত হচ্ছেন, তারা স্বাধীনভাবে কাজ করছেন না। যার পরিণতিতে আপনি যে দুটো ঘটনা বললেন, সে দুটো ঘটনার মুখ্যই হচ্ছে যে কেউ স্বাধীনভাবে কাজ করছেন না। স্বাধীন আইন মেনে নিরপেক্ষ কাজ করার যে প্রবণতা, সেটা ক্রমশ পশ্চিমবঙ্গ থেকে তথা ভারতবর্ষ থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে। এটা একটা স্বৈরতান্ত্রিক পদ্ধতি। সেই জন্য একজন যে বিচারপতি, তিনি যখন কঠোরভাবে একটা নির্দিষ্ট আইনি পদ্ধতির মধ্যে দুর্নীতির বিরুদ্ধে নির্দেশ দিচ্ছেন, তাকে কিভাবে বিপদগ্রস্ত করা যায়, তাকে কিভাবে অপদস্থ করা যায় তার চেষ্টা আছে। এবং বিভিন্ন প্রশাসনিক সংস্থা বা তদন্তকারী সংস্থা, তারা সেটাকে ব্যবহৃত হচ্ছেন রাজনৈতিক সংস্কৃতিতে, রাজনৈতিক প্রশাসকদের দ্বারা। এটা একটা বিপজ্জনক যোগ। তারই পরিণতি যে প্রশ্ন দুটো আপনি করলেন, তারই প্রত্যক্ষ অভিঘাত সেখানে আসছে। আজকে যদি কেউ কোনো অপরাধ করে থাকে, আইনত অপরাধ, যাকে আইনত গ্রাহ্য করা যায় তদন্তের জন্য, যাকে কগনাইজেবল অফেন্স বলে, তিনি করতে পারেন। কিন্তু যদি সেটাকে তিনি ব্যবহার করেন কোনো একজন বিচারপতিকে বা কোনো একটি সংস্থাকে ভয় পাওয়ানোর জন্য, তাহলে সেটা স্বৈরতান্ত্রিক পদ্ধতি। আজকে আমাদের রাজ্যে এবং দেশে আমরা এই দুটো পদ্ধতির সমান্তরাল ভূমিকা দেখতে পাচ্ছি, যেটাই নিন্দনীয় এবং যার বিরুদ্ধে আমরা সোচ্চার হতে চাই ভারতবর্ষের গণতন্ত্র প্রজাতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। বিকাশ দা, আজকে এসএসসি কে আইনজীবীদের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বলেছে, আপনারা কি কিছু লুকোতে চাইছেন? এসএসসি দুরকম হলফনামা দিয়েছিল বিকাশ দা। একটা হাইকোর্টে বলেছিল যে তারা তাদের ক্ষমতা বলে চাকরি বাতিল করছে, আর সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল যে আদালতের নির্দেশে তারা চাকরি বাতিল করছে। তাহলে এসএসসির এই দুরকম ভূমিকা কেন? কাদের আড়াল করতে চাইছেন? মাননীয় বিচারপতির ইঙ্গিতটা কি, কি ব্যাখ্যা? সামগ্রিক মামলাটাই ঘটনাচক্রে যেহেতু আমি এর সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে যে এসএসসির যারা প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন আদালতে, তারা সুযোগ বুঝে, পরিবেশ বুঝে তাদের বক্তব্যের পরিবর্তন করছেন। আজকে এসএসসি অস্বীকার করতে পারছেন না যে সমস্ত দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির কারণে তাদেরই সাধারণভাবে বুদ্ধি অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু যেহেতু রাজনৈতিক দিক থেকে পৃষ্ঠপোষিত কিছু মামলা সুপ্রিম কোর্টে চলে গেল, সেখানে তারা ওই রাজনৈতিক পৃষ্ঠপোষণার পক্ষে দাঁড়িয়ে এমন একটা ভূমিকা নিলেন যেন তারা নিজের স্বেচ্ছা স্বাধীন সিদ্ধান্তে কিছু করেননি, সবটাই করেছেন আদালতের নির্দেশে নির্বোধের মতো। এইটাই হচ্ছে বিচার্য বিষয়। এখন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও এই ব্যাপারটা গ্রহণ করেননি, দ্বিধা দ্বন্দ্বে ছিলেন, তারা পাঠিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের কাছে। হাইকোর্ট যখন প্রশ্ন করছেন, তখন হাইকোর্টে একই সমস্যা আসছে যে একটি সাংবিধানিক সংস্থা, একটা বিধিসম্মত সংস্থা, তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করেছেন। সেক্ষেত্রে তারা হয়তো অদ্ভুত যুক্তি খেলা করার চেষ্টা করছেন যে আমাদের দায়িত্ব বলতে কিছু নেই, আমরা আদালত যা বলেছি তাই করেছি। এটা হচ্ছে, আবারও বলি, যে গণতান্ত্রিক যে প্রশাসন, গণতান্ত্রিক প্রক্রিয়া, তাকে ধ্বংস করার একটা প্রচেষ্টা, আর কিছুই না। মানে খুবই কাম্বাকসাম প্রসেস হয়ে যাচ্ছে পুরো বিষয়টা। কিছু সমস্যা নেই। আমরা যখন সওয়াল করবো, আপনারা লক্ষ্য করে দেখবেন কোনো সমস্যা নেই, পরিষ্কার স্বচ্ছ সত্য সামনে বেরিয়ে আসবে। দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির সঙ্গে এসএসসির কর্তারাও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত, এবং তারা যুক্ত হয়েছে রাজনৈতিক নির্দেশে। এটা আমার পরিষ্কার বক্তব্য। যে বক্তব্য আমি সুপ্রিম কোর্টে বলেছি, আদালতে বলেছি, আবারও সে কথাই বলবো এবং সেটাই প্রমাণিত হবে।
আর বিকাশ তোমার শেষ প্রশ্ন, বার কমিটির রিপোর্টেও তো ইরেগুলারিটিস এর কথা অর্থহীন ভাবে বলা হয়েছে। দেখুন, এটা আজকে প্রায় এটা স্বতঃসিদ্ধ যে পশ্চিমবঙ্গের যে কোনো নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া দুর্নীতির দ্বারা কলুষিত। এখন তার কোন মাত্রা, কে কে যুক্ত, কত টাকা তারা এখান থেকে সে অর্জন করেছেন বা কি উদ্দেশ্যে দুর্নীতি করেছেন, এটাই হচ্ছে তদন্তের বিষয়। সেটা সামনে আসুক, এটাই আমরা চাই, আর কিছু না। অনেক ধন্যবাদ বিকাশ দা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.